টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2019 সালে একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ দেখে বোঝার উপর এটা আসলে কোন অধ্যায়ের প্রশ্ন। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের ভেক্টর নামের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের প্রশ্ন। এই হচ্ছে আমাদের উদ্দীপক একটা ত্রিভুজ ছিল, তোমরা ভালো করে সেই ত্রিভুজটা দেখছো। আমরা ত্রিভুজটাকে আরেকবার একটু দেখে নিই। এ দেখো এম এন ও একটা ত্রিভুজ, এম এন ও একটা ত্রিভুজ। প্রশ্নে কি বলা আছে একটু বলে নিই। এম এন ও একটা ত্রিভুজ, এখানে পি হচ্ছে এম ও এর মধ্যবিন্দু, আর হচ্ছে এম এন এর মধ্যবিন্দু, আর এন ও হচ্ছে এই কিউ হচ্ছে এন ও এর মধ্যবিন্দু। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ মূল, যেখানে তিনটা মধ্যমা ছেদ করলো, এটা হচ্ছে ভরকেন্দ্র। আমরা মোটামুটি উদ্দীপকটা বুঝে নিলাম। এখন আমরা দেখবো আমাদের প্রশ্নে কী কী চাচ্ছে। প্রশ্নের মতো করে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটু উদ্দীপকটা ভালো করে দেখলাম। ওই যা বলছি এটাই উদ্দীপকে লেখা আছে যে এম কি পি কিউ আর যথাক্রমে এমও এন এনও এমও এবং এম এন এর মধ্যবিন্দু। তাহলে এম এন ও এর অবস্থান ভেক্টর যথাক্রমে ভেক্টর এ বি এবং ভেক্টর সি হয়। তারপর দেখাও যে কিউ আর সমান সমান এইটা, কিউ মানে আর কিউ সমান সমান এটা। ওকে ফাইন, চলো এটা আমরা দেখানোর চেষ্টা করি। প্রশ্নটা একটু আমরা রেখে দিই এখানে। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। ওকে, আমরা এই চিত্রটা একটু এঁকে নিলাম। যে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া ছিল সেই চিত্রটা নিয়ে নিলাম এবং যে ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে, দেওয়া আছে এম এন ও হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রম হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। তার মানে হচ্ছে এইখানে এম এর জন্য আমি এ ভেক্টর, আর এখানে এন এর জন্য হচ্ছে আমি বি ভেক্টর, আর ও এর জন্য আমি হচ্ছে সি ভেক্টর ব্যবহার করতে পারি। আমি একটু দিয়ে রাখলাম, তোমরা একদম দিবা না, আমি একটু জাস্ট বোঝানোর জন্য এখানে এম এর জন্য এ, আর এন এর জন্য বি, আর ও এর জন্য সি, এই ভেক্টরগুলোকে ব্যবহার করে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আর কিউ ভেক্টরের ভ্যালু। তাহলে আর কিউ ভেক্টর মধ্যে এই ভেক্টরটা বোঝানো হচ্ছে আর কিউ। তাহলে আর থেকে কিউ এর দিকে এর অবস্থান, মানে ডিরেকশন হচ্ছে আর থেকে কিউ এর দিকে। তাহলে এইটার মান বের করার জন্য আমাদের প্রথমে আর এর কি করতে হবে বলতে, আর এর অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে আর এর অবস্থান ভেক্টর বা আর বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, এটা আমরা কয়ের সমাধান করছি তাই না? কয়ের সমাধান, প্রথমে চিত্র তার নিচে বিবরণ দিয়ে এইখানে আমরা আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে দেখো। আর হচ্ছে প্রশ্নে বলা হয়েছে আর হচ্ছে এম এন এর মধ্যবিন্দু। এম এন এর কি মধ্যবিন্দু? তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে বের করবো কি করে? এম আর এনকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তার মানে এম এর জন্য পজিশন ভেক্টর হচ্ছে এ, আর এন এর জন্য পজিশন ভেক্টর হচ্ছে বি। তাহলে আমরা এ আর বি কে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব। তার মানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি, একে 2 দিয়ে ভাগ করি, এই যে হাফ করে দিলাম, হয়ে গেল। এটা কিসের মান বের করছি বলতো? আর এর পজিশন ভেক্টর বের করেছি। ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে কিউ এর পজিশন ভেক্টর বের করতে চাই, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর সমান কি লিখব? কিউ হচ্ছে এম ও এর মধ্যবিন্দু। তাহলে এম ও, এম এর জন্য আছে কি বলতো এ, আর ওর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে সি। তাহলে আমি কি লিখব যে এ প্লাস সি, এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই হচ্ছে 2, এই হাফ দিয়ে দিলাম। আমরা দুইটা বিন্দুর অবস্থান ভেক্টরটা নিয়ে নিলাম। আচ্ছা, অবস্থান ভেক্টর নিয়ে নিলাম, এখন আমরা কি করব? আর ও এর মানটা বের করতে চাই। তাহলে আর কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু, দেখো খেয়াল করে দেখো, আর কিউ ভেক্টর মানে এর ডিরেকশন দেখো আর থেকে কিউ এর দিকে, আর থেকে কিউ এর দিকে। তার মানে এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আর এবং টার্মিনাল পয়েন্ট হচ্ছে কিউ। তাহলে এই ভেক্টরটার ভ্যালু বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কি, দেখো মনে করো যে এইটা একটা এবি একটা লাইন, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আচ্ছা, আরও বাস্তবমুখী এক্সাম্পল দিই। ধরো তোমার বাসাটা হচ্ছে এখানে, এই তুমি বাসা থেকে এই তোমার ঘর, তুমি ঘর থেকে মনে করো যে এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে। ওকে, তো এই চায়ের দোকানের দূরত্ব হচ্ছে মনে করো যে তুমি হচ্ছে ধরো 50 মিটার, ধরলাম 50 মিটার। এখন তুমি সকালবেলা এখান থেকে যে এই চায়ের দোকানে বসে চা খাচ্ছ, বলো তো তুমি তোমার বাসা থেকে কত দূরে আসো? বাসা থেকে কত দূরে আসছে কীভাবে বের করবা? তুমি বলবা যে এটা সিম্পলি 50, কিন্তু ম্যাথমেটিক্যাল ওয়েতে এটা কীভাবে বের করবা? তুমি যদি তোমার বাসায় থাকো, এখানে তোমার অবস্থান হচ্ছে 0, কিন্তু মূল বিন্দু এটা, তুমি এখানে 0, আর এখান থেকে তুমি চলে গেলে টোটাল কত মিটার? 50 মিটার। মানে এখানে যখন পৌঁছাইলে তখন 50 মিটার দূরত্ব অতিক্রম করলে। ওকে, তাহলে এই 50 মিটারকে বের করবা কি করে? এই শেষ বিন্দু হচ্ছে 50 মিটার, তাহলে 50 থেকে তুমি 0কে মাইনাস করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 50 মিটার, মানে তুমি তোমার ডিস্টেন্সটা পেয়ে যাবা। ঠিক একই রকমভাবে যদি এই ভেক্টরটার আমি যদি মানটা বের করতে চাই,
তাহলে শেষ বিন্দু থেকে আদি বিন্দু অর্থাৎ প্রান্ত বিন্দু থেকে আদি বিন্দু অর্থাৎ অন্তবিন্দু থেকে আদি বিন্দু অর্থাৎ টার্মিনাল পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করতে হবে। তাহলে এখানে টার্মিনাল পয়েন্ট কোনটা? এখানে টার্মিনাল পয়েন্ট হচ্ছে আমাদের কিউ এবং ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আর। তাহলে কিউ এর মানটা কি বের করছি বলো তো? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এই যে হাফ অফ এ ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর, সেখান থেকে মাইনাস করবো হচ্ছে আদি বিন্দু হচ্ছে আর। তাহলে হাফ অফ কি লিখবো? এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। এখন যদি এখান থেকে আমি একটু হাফটা কমন নিই, দেখো তো হাফটা যদি আমি কমন নিই তাহলে কি হয়? ভেক্টর এ প্লাস ভেক্টর সি মাইনাস এই হাফটা তো কমন নিছো, ব্র্যাকেটটাও তুলে ফেলো, তাহলে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। এখন তুমি যদি দেখো যে আমাদের অ্যান্সারটা মিলে যাচ্ছে কিনা, হ্যাঁ অ্যান্সার তো মিলে গেছে। এ দেখো এখান থেকে তুমি এই প্লাসে আর মাইনাসে ঘ্যাচাং ঘ্যাচাং করে কেটে দাও, কেটে দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে হাফ এ এ কাটা যাবে সি ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। এই দেখো এই যে কিউ আর কিউ ভেক্টর সমান হচ্ছে এটা আমার কিন্তু দেখানো হয়ে গেছে। এই যে দেখো তুমি দেখাই ফেলছি, আমাদের বলছে দেখাও যে দেখানো হলো, লিখে দাও যে দেখানো হলো অথবা লেখো শুড, আমরা দেখিয়ে দিলাম। খুবই সহজ। তো অবস্থান ভেক্টর নিয়ে কিন্তু আমি বিস্তারিত অন্যান্য ক্লাসগুলোতে আলোচনা করেছি। অবস্থান ভেক্টর সম্পর্কে একটু জানাই রাখি। অবস্থান ভেক্টরটা হচ্ছে বা পজিশন ভেক্টর একটা মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা সমতলে মানে সমতলস্থ কোনো একটা মাধ্যমে যে একটা বিন্দু ধরলাম, একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে এইটা আমার মূল বিন্দু। এই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এই সমতলে কোনো একটা বিন্দুকে যদি ভেক্টরের মাধ্যমে নির্দিষ্ট করা যায় বা ভেক্টর দিয়ে প্রকাশ করা যায় বা ভেক্টর দিয়ে বোঝানো যায়, তাহলে মনে করো ওইটা মানে নির্দিষ্ট বিন্দু মনে করো ও এটা আমার অরিজিন মূল বিন্দু, আর এইখানে একটা বিন্দু আছে হচ্ছে এ, এটা একটা যে কোনো বিন্দু। তাহলে এই বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দু অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে যদি তুমি এ বিন্দুকে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারো, প্রকাশ করতে পারো অর্থাৎ নির্দিষ্ট করতে পারো, তাহলে এ পয়েন্ট এ ইজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট ও, অর্থাৎ এ হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর অর্থাৎ একটা আমি চাইলে এই ও এর পরিবর্তে এ দিয়ে এর মানটা বসে অঙ্কটা সলভ করতে পারি। ঠিক এইখানে আমরা সেম কাজটাই করেছি। এখানে হচ্ছে আমাদের এই এম এর জন্য এ আর ওর জন্য সি, এই পজিশন ভেক্টর ব্যবহার করে আমরা এটা কিন্তু প্রুফ করেছি। আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আপনাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম পি ভেক্টর এম পি প্লাস ভেক্টর এন কিউ প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। একটু যদি চিত্রটাকে আবার একটু দেখাই, তো আমার এই চিত্রটা আসলে লাগবে, আমি চিত্রটাকে একটু এখান থেকে নিয়ে যেতে চাচ্ছি। ধর আমি ক্ষয়ের সমাধান এই চিত্র দিয়েই করতে চাচ্ছি, নতুন করে চিত্র না এঁকে, বরঞ্চ আমি সেম চিত্র যেহেতু হবে শুধু আমার প্রমাণটা কি মাথায় রাখতে হবে। আচ্ছা চিত্র আঁকা শেষ। এবার বলছে কি যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম পি ভেক্টর। তো ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে গেলে বা প্রমাণ করতে গেলে তোমাকে অবশ্যই ভেক্টর সাইন অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? ভেক্টর সাইন অ্যাপ্লাই করতে হবে। তো ভেক্টরের যে ডিরেকশনটা হলো ভেক্টর সাইন দিয়ে দাও ডিরেকশন। এখন এই ডিরেকশন নিয়ে অনেকের মাথা ব্যথা কারণ হয় যে আমি আসলে ভেক্টরের দিকটা কোন দিক থেকে কোন দিকে দেবো। খুব সহজ করে বলি, ভেক্টরের দিক নিয়ে একটু টেনশন করবো না। ভেক্টরের দিক হচ্ছে ভেক্টরের যে তোমার যে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী তুমি ভেক্টরের দিক দিয়ে দিবা। একটা ত্রিভুজের যদি আমি একটা এবিসি ত্রিভুজ দিয়ে বুঝি, ধরো এটা ত্রিভুজ এ বি সি, তো এর 3টা বাহু আছে বা 3টা সাইড আছে। ফার্স্ট সাইড মনে করো এবি, তাহলে তুমি এ থেকে বি এর দিকে ডিরেকশন দাও। সেকেন্ড সাইড হচ্ছে বিসি, তাহলে তুমি বি থেকে সি এর দিকে ডিরেকশন দাও বিসি, তাহলে এ বি বিসি। আর থার্ড টাইপ হচ্ছে কি সি এ নাকি এসি। অনেক সময় আমরা অ্যালজেব্রাতে কিন্তু লিখি সি এ বি বিসি সি এ, কিন্তু ভেক্টরে ক্রম অনুযায়ী লিখবা, এরপরে সি আসে সি এর পরে আসে না, তাহলে তুমি এসি লিখবা এসি। তুমি যদি সি এ লেখো তাহলে ঝামেলাটা কী হবে আমি বলি। যদি তুমি সি এ লেখো তাহলে এখানে সি আর এ, এখানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে তোমার সি আর টার্মিনাল পয়েন্ট হচ্ছে এ। এখন যদি এই ভেক্টরগুলোকে তুমি যোগ করে দাও, তাহলে আমরা জানি যে কোনো একটি ভেক্টর বা একাধিক ভেক্টর বা তোমার হচ্ছে কয়েকটি ভেক্টরকে যোগ করলে আমি যে মানটা পাবো অর্থাৎ ইনিশিয়াল যে পয়েন্ট আর এই টার্মিনাল যে পয়েন্ট, এইটা যদি সেম হয়ে যায় ওইটাকে বলা হয় জিরো ভেক্টর। এটাকে কী বলা হয়? জিরো ভেক্টর। আর জিরো ভেক্টর কোনো মান নেই, কোনো দিক নেই। তা আমার তো একটা ত্রিভুজ, এটা তো মান আছে তাই না? তো জিরো হয়ে গেলে তার মান থাকলো না, মানে ত্রিভুজই থাকলো না। তাহলে এইখানে আমি কিন্তু সি এ না এসি লিখবো, মানে এ থেকে সি এর দিকে আমার ডিরেকশন হবে। তো এইটাকে যদি আমি একই রকমভাবে এই ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করি, এম এন ও, বলো তো এম আগে তারপরে এন, তাহলে এম থেকে এন এর দিকে ডিরেকশন, এম থেকে এন এর দিকে ডিরেকশন, তারপরে এন ও, তাহলে এন থেকে ওর দিকে ডিরেকশন, তারপরে এম ও, এম আগে আসে ও পরে আসে, তাহলে এম থেকে ওর দিকে ডিরেকশন, এরকম আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি। এবার আসো যে আমাদের যে মিডিয়ানগুলো দেওয়া আছে মধ্যমাগুলো অর্থাৎ মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষবিন্দুর যে সংযোগ, এখানে হচ্ছে পি ইজ এ মিড পয়েন্ট অফ এম এন ও,
আর এটা হচ্ছে অপোজিট ভার্টিক্স আর হচ্ছে মিড পয়েন্টকে অ্যাড করে দিলে আমি যে স্ট্রেট লাইনটা পাই এটাকে বলে মিডিয়ান বা মধ্যমা। তাহলে এম পি হচ্ছে মধ্যমা, তো মধ্যমাটার দিক হবে কি এম থেকে পি এর দিকে। কেন বলো তো এম থেকে পি এর দিক কেন হবে? কারণ হচ্ছে এম আগে পি পরে, ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী আমি ডিরেকশন দিয়ে দিব, কারণ মধ্যমাটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দিকে যাচ্ছে। এবার দেখো এন থেকে আমি ও কিউ, তাহলে এন কিউ হচ্ছে ডিরেকশন হবে। তারপরে দেখো এই ও থেকে আর এর দিকে ডিরেকশন হবে। এখন এই তিনটা মধ্যমার যোগফল 0 ভেক্টর হবে, এটা আমাকে প্রুফ করতে বলছে। তা আমরা এটা প্রুফ করতে চাচ্ছি, চলো এটাকে প্রুফ করে দেই। ওকে, আমি শুধু তোমাদের এই দেখো এই যে স্পেশাল নমিনেশন যেটা, এটা তো তুমি প্রশ্ন দেখেই লিখবা যে প্রমাণ করতে হবে, যে আমি যেটাকে প্রমাণ করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে। আমি একটু এখানে যদি লিখি কি প্রমাণ করব, আমরা চিত্রের নিচে একটু লিখে রাখি যে আমি প্রমাণ করব হচ্ছে এম পি ভেক্টর প্লাস হচ্ছে এন কিউ ভেক্টর প্লাস হচ্ছে ও আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 ভেক্টর বা 0। আচ্ছা, এটা প্রুফ করতে চাচ্ছি। এখন চলো প্রমাণে যাই। তো এটা যখন আমরা প্রমাণ করতে চাচ্ছি তখন প্রথমে আমার দেখবা যে এম এর মান লাগবে, তারপরে এন ও এর মান লাগবে, ও আর এর মান লাগবে। তো তোমাদের কিন্তু আমি ভেক্টরের ত্রিভুজবিধিটা খুব ভালো করে বুঝাইছি, এর আগের পর্বগুলো একটু দেখে নিও কষ্ট করে। তো ত্রিভুজবিধিটা আসলে ভেক্টরের যে ধরো যে এবিসি একটা ত্রিভুজ, তাহলে ডিরেকশন হবে এ থেকে বি এর দিকে, বি থেকে সি এর দিকে, আর এ থেকে সি এর দিকে। তো আমরা জানি একই ডিরেকশনগুলোকে যোগ করলে তার বিপরীত ডিরেকশন আমরা হচ্ছে লব্ধি পাবো বা তার স্যামিশন বা আমরা রেজাল্টটা পাবো। তাহলে এ বি আর বিসি এর ডিরেকশন দেখো সেম, কারণ হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ি কাটার বিপরীত দিকে। আর এই যে রেজাল্টটা আমি পেলাম এটা ঘড়ি কাটার দিকে। তার মানে দেখো এরা কিন্তু কখনো একে অপরের সাথে সংঘর্ষ হবে না, এর সামনে আগে আসবে ওই দিকে যাবে, সংঘর্ষ হবে না। কিন্তু এ যদি সামনে আগায় যায় আর এ যদি সামনে আগায় আসে, এদের মধ্যে হচ্ছে ক্লাশ লাগবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যোগফল হবে, আর এই দুটাকে আমরা যোগ করতে পারবো। এটাকে বলা হয় ভেক্টর ত্রিভুজবিধি। তার মানে এই ভেক্টরে মানে এই চিত্রে যদি ভেক্টর ত্রিভুজবিধি অ্যাপ্লাই করি তাহলে এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর ইজ ইকুয়ালস টু এসি ভেক্টর লেখা যাবে। তো এই হচ্ছে ভেক্টর ত্রিভুজবিধি। এখন আমি এইখানে অনেকগুলো ত্রিভুজের মধ্যে আমরা ভেক্টরের ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে এইগুলোর মান বের করব। চলো সেই মানগুলো বের করার চেষ্টা করি। ভেক্টর ত্রিভুজবিধি যদি বুঝে থাকো তোমার কাছে এটা খুব পানির মতো সহজ মনে হবে। একটু দেখো, প্রথমে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই। এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এম এন পি, ত্রিভুজ এম এন পি। ভালো করে দেখো, আমি ত্রিভুজের নাম বলে দিই, ত্রিভুজ এম এন পি এর ক্ষেত্রে আমরা এখানে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব। দেখো এটার যে ডিরেকশন আর এটার যে ডিরেকশন সেম ডিরেকশন, তাহলে এই দুটাকে যোগ করা যায়। তাহলে যোগ করলে আমরা পাবো হচ্ছে এম এন ভেক্টর প্লাস হচ্ছে এনপি ভেক্টর ইজ ইকুয়ালস টু, দেখো এই দুটার ডিরেকশন সেম আর এটা হচ্ছে অপোজিট ডিরেকশন আছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে আমরা ওইটাকে লিখবো তার লব্ধি বা যোগফল এম পি ভেক্টর। আমাদের আসলে দরকার হচ্ছে এমপি এর মান, আমরা কিন্তু এমপি এর মান পেয়ে গেছি। এবং এখানে আমি কি অ্যাপ্লাই করছি বলতো, ভেক্টরের ত্রিভুজবিধি। আমি প্রথমবারের মতো লিখে দিচ্ছি, পরের ইকুয়েশনগুলো তার লিখবো না। তো এখানে আসলে ভেক্টরের ত্রিভুজবিধি অ্যাপ্লাই হয়েছে। কি হয়েছে বলতো, ত্রিভুজবিধি। তাহলে ত্রিভুজবিধি বা ট্রায়াঙ্গেল ল। ওকে, এইবার এইখান থেকে যদি আমি সাজায় লিখি, সাজায় লেখা তো বোঝো, আমার লাগবে হচ্ছে এমপি এর মান। তাহলে এমপিটা এখানে থাকলো, এমপি ভেক্টর মানে ঘুরাই লিখি আর কি, এটাকে ওই পাশে পাঠাই দিই। এম এন ভেক্টর প্লাস হচ্ছে এন পি ভেক্টর। আচ্ছা, এনপি ভেক্টর, এখন এনপি ভেক্টরটা আমি ট্রায়াঙ্গেলের সাইডগুলোকে নিয়ে কাজ করতে চাই। পি হচ্ছে এনও এর মিডল পয়েন্ট। তো পি যদি এনও এর মিড পয়েন্ট হয় তাহলে এই এনপির পরিবর্তে আমি চাইলে এনও লিখতে পারবো, হাফ অফ এনও। কারণ কি, এই পি ইজ এ মিড পয়েন্ট অফ এনও। তাহলে এখানে লেখা যাবে হচ্ছে, সুতরাং লিখতে পারি হচ্ছে এমপি ইজ ইকুয়ালস টু এম এন প্লাস হচ্ছে এন পি এর পরিবর্তে হাফ অফ এন ও ভেক্টর লেখা যায়। এটাকে আমরা ধরে নিব হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। কি ধরে নিব, ইকুয়েশন নাম্বার 1। এই যে আমরা 1 নাম্বার সমীকরণ ধরে নিলাম। তো 1 নম্বর সমীকরণ যে আমি তৈরি করেছি এটা বুঝতে কারো কোনো প্রবলেম হয় নাই আশা করি। এবার আমরা পরবর্তীতে আর একটা সমীকরণ তৈরি করব এন কিউ এর জন্য। আমি প্রথমটা একটু ডিটেলসে করছি, পরের বার হয়তো লাইন স্কিপ করে ছোট করে দিব। এবার দেখো,
এই এন কিউ এর জন্য কিন্তু আমি এই ট্রায়াঙ্গেলটা নিতে পারি। দেখো এন কিউ এর জন্য আমরা এই যে ট্রায়াঙ্গেলটা, এইটা অথবা নিচের এইটা, তা আমি উপরেরটা নিই, উপরের দিকের মান নিলে হিসাব কিতাব সহজ হয়। তো আমরা এম এন কিউ এই ত্রিভুজটাকে ভালো করে অবজার্ভ করো। দেখো আমি রেড মার্ক করে দিচ্ছি, এই ত্রিভুজটাকে নিলে আমরা এন কিউ এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে চাই। এবার ত্রিভুজ কোনটা নিচ্ছি, এম এন ও, ত্রিভুজ এম এন ও এর ক্ষেত্রে এবার দেখবো সেম ডিরেকশনে যারা আছে তাদেরকে যোগ করা যায়, আর অপোজিট ডিরেকশনে যোগ ফল। তাহলে সেম ডিরেকশন আছে কে কে দেখো তো, এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা এন্টি ক্লকওয়াইজ। দেখো এই তীর চিহ্ন আর এই তীর চিহ্ন সেম, এইটা হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে। তাহলে যারা সেম ডিরেকশনে আছে তাদেরকে আমি যোগ করব, আর অপোজিট ডিরেকশনে আছে সেটা আমাদের যোগফল হবে। লিখতে পারবো এম এন ভেক্টর, কি লিখতে পারবো, আচ্ছা চিত্রটাকে আমি একটু নিচে নিয়ে আসি, নাহলে তোমাদের বোঝাতে একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো আমরা কপি করে চিত্রটাকে নিচে নিয়ে গেলাম, এই যে চিত্র, আমার সুবিধা হবে এখন একটু। আচ্ছা এম ও এন, আচ্ছা এই অংশটা প্রশ্নটা শুধু প্রশ্নটা রেখে বাকি অংশটা ঢেকে দিলে আমি একটু বোর্ডে জায়গা বেশি পাবো। আচ্ছা ওকে, এবার খেয়াল করো, এই যে ত্রিভুজের মধ্যে আমরা এখন কি করব, আমরা চিত্রটা রাখছি যেন ঠিকঠাক মতো বুঝতে পারি। আচ্ছা এইবার এই ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এইখানে যদি আমরা এক কাজ করি, এবার দেখো এই ত্রিভুজের মধ্যে এম এন, তাহলে এম এন ভেক্টরের যে দিক আর হচ্ছে এন কিউ ভেক্টরের যে দিক, এন কিউ এদের দিক হচ্ছে সেম, তাহলে আমরা এই দুইটাকে যোগ করতে পারি। সমান সমান এর ডিরেকশন আছে হচ্ছে এম কিউ, তাহলে লিখতে পারবো হচ্ছে এম কিউ ভেক্টর। আচ্ছা দেখো আমাদের লাগবে হচ্ছে এন কিউ এর ভ্যালু, তাহলে এন কিউ আসছে না এখানে, তাহলে এন কিউটাকে রেখে দাও, এন কিউটাকে রেখে তুমি এম এনটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এন কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু, খেয়াল করে দেখো এম কিউ হচ্ছে কিউ হচ্ছে এম ও এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে এম ও এর মধ্যবিন্দু। যদি কিউটা এম ও এর মিড পয়েন্ট হয় তাহলে আমি এটার পরিবর্তে হাফ অফ কি লিখতে পারি বলো তো, এম ও ভেক্টরটা লিখতে পারি। আর এখান থেকে পাঠাচ্ছি কাকে, এটাকে, তাহলে এটা ওপাশে যে মাইনাস হয়ে যাক এম এন ভেক্টর। এটাকে আমরা ধরবো হচ্ছে ইকুয়েশন 2। কত নম্বর ইকুয়েশন বলো তো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এই যে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আমাদের থার্ড ইকুয়েশন, সর্বশেষ একটা সমীকরণ তৈরি করব, কার জন্য, আর ওর জন্য। তাহলে আর ও একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে আর ও কোনটা, এই হচ্ছে আর ও, তাহলে ত্রিভুজ এটা নাও, এই ত্রিভুজটাকে নাও, এখান থেকে তুমি আর ওর মানটা বের করতে পারবা। তো এই ত্রিভুজের মধ্যে তুমি ডিরেকশন দেখো, এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা সেম হলে এই দুটাকে যোগ করা যায়, ত্রিভুজ বিধি নিয়ম অনুযায়ী সমান সমান এটা লেখা যায়। তাহলে চলো যাদের ডিরেকশন সেম, এই যে দেখো এন্টি ক্লকওয়াইজ আছে এম ও আর হচ্ছে ও আর, তাহলে এম ও প্লাস ও আর, কোন ত্রিভুজটাকে নিলাম আমরা, আমরা নিলাম হচ্ছে ত্রিভুজ এম ও আর। এম ও আর আমি ত্রিভুজের নামও মেনশন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এম ও আর এর ক্ষেত্রে তুমি যদি এম ও ভেক্টর প্লাস হচ্ছে ও আর ভেক্টর সমান সমান লেখা যাবে কি বলতো, লেখা যাবে হচ্ছে এম আর ভেক্টর। কি লেখা যাবে, এম আর, তো এম আর ভেক্টর লেখা যাবে। এবার চলো আমরা একটু এখানে হিসাব করি, আমাদের লাগবে আর ও এর মান, তাহলে আর ও ভেক্টরটাকে রেখে দাও, এই যে রেখে দিলাম, ইজ ইকুয়ালস টু এম আর হচ্ছে এই অংশটা, তাহলে আর ছিল হচ্ছে এম এন এর মধ্যবিন্দু, আর ইজ দ্য মিড পয়েন্ট অফ এম এন, তাহলে আমরা এম আর ইজ ইকুয়ালস টু লিখতে পারি হাফ অফ এম এন। কি লেখা যাবে এখানে, হাফ অফ এম এন ভেক্টর। আর এখান থেকে কাকে পাঠাচ্ছি, এম ওকে, তাহলে এম ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এম ও ভেক্টর। এটা হচ্ছে আমাদের কত নাম্বার ইকুয়েশন বলো তো, এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন, এই যে ইকুয়েশন 3। তো আমি যে 3টা ইকুয়েশন তৈরি করেছি এটা বুঝতে কারো সমস্যা হয় না আশা করি। এখন আমরা এই 3টা সমীকরণকে শুধু যোগ করে দিব, আর কোনো কাজ নেই আমাদের। 3টা সমীকরণকে কি করব, যোগ করে দিলে দেখবো তোমার প্রমাণ হয়ে গেছে, প্রশ্নে যা বলছে তা প্রমাণ হয়ে গেছে। এখন চলো আমরা 3টা ইকুয়েশনকে যোগ করে দিই। প্রথমে ইকুয়েশন 1 + 2 + 3, এই যে যোগ করে দিলাম।
এবার ইকুয়েশন যখন তুমি যোগ করবে, অ্যাড করবো আমি, তো আমাদের ইকুয়েশন যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা দেখি যে লেফট সাইড যাবে, রাইট সাইড আসবে। তো এখানে লেফট সাইডে আসে হচ্ছে, প্রথমে আসে হচ্ছে এমপি, তাহলে প্রথমে লিখবো হচ্ছে এম পি ভেক্টর প্লাস, তারপরে আছে কি বলতো, দ্বিতীয় নম্বর ইকুয়েশন আছে এন কিউ, তাহলে এখানে লেখা হচ্ছে এন কিউ ভেক্টর প্লাস, আর এখানে আছে কি বলতো ও আর, তাহলে এখানে লেখা হচ্ছে ও আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, এবার রাইট সাইডে এখানে আছে কি দেখো এম এন ভেক্টর, লিখবে এখানে এম এন ভেক্টর, তারপর আছে হচ্ছে হাফ অফ এন ও প্লাস হাফ অফ এন ও ভেক্টর, এরপর আসলে যোগ করবো এখানে হাফ অফ এমও, কি আছে বলো তো, হাফ অফ এম ও ভেক্টর মাইনাস এখানে আছে হচ্ছে এম এন ভেক্টর। আচ্ছা, আরও একটু পার্ট আছে, এই যে এখানে 3 নম্বর ইকুয়েশন আছে হচ্ছে হাফ অফ এম এন, লিখবো হচ্ছে প্লাস হাফ অফ এম এন ভেক্টর মাইনাস এখানে আছে হচ্ছে এম ও ভেক্টর। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যাচ্ছে একদম, আমরা খুব কাছাকাছি। এখন আমরা একটা যোগ বিয়োগ করবো, কি করব, যোগ বিয়োগ করব। একটু খেয়াল করো, এম এন পজিটিভ এম এন নেগেটিভ এই দুইটা কাটাকাটি যায়, এম এন পজিটিভ আর এম এন নেগেটিভ এই দুইটা কাটাকাটি যায়, তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকি কিছু লেখার চেষ্টা করব। তাহলে এখানে আছে হাফ অফ এন ও ভেক্টর। এবার দেখো এই যে এম ও ভেক্টরটা এটা হচ্ছে প্লাস আর এম ও ভেক্টর হচ্ছে মাইনাস, তাহলে এটা প্লাসে মাইনাস হবে মাইনাস, এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে অর্ধেক, একটা থেকে অর্ধেক বাদ দিলে অর্ধেক থাকবে, সেটা আবার মাইনাস থাকবে, তো মাইনাসটাকে পরে লিখি। আর একটা আছে এখানে এই যে তোমার হচ্ছে হাফ অফ কি আছে এখানে বলো তো, এই যে হাফ অফ এম এন, তাহলে এম এন লিখলাম, আর এখানে মাইনাস এই অংশটা থেকে এই অংশটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে যে মাইনাস হাফ অফ এম ও ভেক্টর। এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে কী করতে পারি বলো তো, হাফ কমন নিতে পারি। তো যদি হাফ কমন নিই, তাহলে হাফ যদি কমন নিই তাহলে এন ও ভেক্টর প্লাস হচ্ছে এম এন ভেক্টর মাইনাস হচ্ছে এম ও ভেক্টর। একটু যদি এবার দেখো মূল ত্রিভুজের দিকে, দেখো এন ও একটু সাজাই লিখি, এন ও সাজাই লেখাটা জরুরি না, আমরা প্লাস টার্ম দুইটাই পজিটিভ টার্ম, আমি এলোমেলো করে লিখতে পারবো, রিঅ্যারেঞ্জ করতে পারবো। তাহলে হাফ অফ এখানে লিখলাম হচ্ছে এম ও ভেক্টর প্লাস হচ্ছে এন ও ভেক্টর মাইনাস এম ও ভেক্টর। এবার বড় ত্রিভুজটার দিকে তাকাও এবং এখানে আমরা ত্রিভুজ লটা অ্যাপ্লাই করি। দেখো বড় ত্রিভুজটার এই ত্রিভুজটার দিকে তাকাও, একদম পুরো ত্রিভুজ এম ও এন, এ দেখো এই যে ডিরেকশন এম থেকে এনের দিকে আর এন থেকে ওর দিকে, এই দুটার ডিরেকশন সেম, এন্টি ক্লকওয়াইজ। তো এদের ডিরেকশন যেহেতু সেম, দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো করে ডিরেকশন দেখা যাচ্ছে, এই যে ডিরেকশন, তো এদের ডিরেকশন যেহেতু সেম, তাহলে এই দুটাকে যোগ করা যাবে। যোগ করলে এর অপোজিট ডিরেকশন আছে, দেখো এই যে এম ও, অপোজিট ডিরেকশনে আছে হচ্ছে এমও, তাহলে অপোজিট ডিরেকশনে যে এমও থাকে, তাহলে এই দুইটা যোগফল হিসেবে ট্রায়াঙ্গেল নিয়ম অনুযায়ী অর্থাৎ ট্রায়াঙ্গেল ল অনুযায়ী আমরা এখানে এমও লিখতে পারবো। তাহলে এখানে দেখো এই যে হাফ অফ এই দুইটার যোগফল হিসেবে লেখা যাবে কি এম ও ভেক্টর, তাহলে মাইনাস এম ও ভেক্টর। দেখো তো এমও থেকে এমও মাইনাস করলে কি হয়, জিরো, আর জিরোর সাথে হাফ মাল্টিপ্লাই করলে এটা আবার জিরো হয়ে যায়, তাহলে আমরা এখানে সমান সমান এই জিরো ভেক্টর প্রুফ হয়ে গেছে। দেখো লেফট সাইডে যা আছে রাইট সাইডে তা প্রুফ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের প্রশ্ন খ। এটা খুব বেশি পরিমাণে বোর্ড প্রশ্নে আসা একটি প্রশ্ন, আমি সহজ সরলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি এবং আমার মনে হয় যে আমি সেটা তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। আর তারপরে যদি তোমরা কেউ না বুঝে থাকো কমেন্ট বক্সে একটু কমেন্ট করো, চেষ্টা করবো পরবর্তীতে আবারও এই ধরনের প্রশ্ন নিয়ে কাজ করার। যদিও বোর্ড প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা অনেকবার আসে, আমি আরও অনেকবার বোঝাবো, একটা ক্লাস না বুঝতে পারলে আরেকটা ক্লাস দেখে নিও, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, যে ভেক্টরের সাহায্যে কী প্রমাণ করতে হবে, যে আর বিন্দু দিয়ে অঙ্কিত এন ও এর সমান্তরাল রেখা কিউ বিন্দুগামী হবে। কিউ ছিল একটা মধ্যবিন্দু, এই চিত্র দেখো কিউ হচ্ছে মধ্যবিন্দু। এখন আর দিয়ে যদি কোনোটা সরল রেখা যায়, এই এন ও এর সরল রেখা সমান্তরাল হয়, তাহলে এটা অবশ্যই কিউ বিন্দু দিয়ে যাবে। কারণ কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যের তার অর্ধেক, তাহলে একটা বাহুর সমান্তরাল আরেক বাহুর মধ্যবিন্দু হলে অপর বাহুর যে মধ্যবিন্দু দিয়ে যাবে, অর্থাৎ সমান্তরাল লেখা হলে কিউ বিন্দু দিয়েই যাবে, এটা আমাকে প্রুফ করতে হবে। তো এইটা যদি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে একটু দেখে নিই, একদম সহজ করে আমরা এখানে তোমাদের জন্য প্রমাণ করেছি। এবং এখানেও ত্রিভুজ বিধি বলতে পারো তুমি, ভেক্টরের বিয়োগ বিধি বলতে পারো, অ্যাকচুয়ালি ব্যাপারটা একই,
বিয়োগ আর যোগ আলাদা করে শেখা লাগে না, শুধু ত্রিভুজ বিধিটা মনে থাকলে অর্থাৎ যোগটা মনে থাকলে ত্রিভুজ বিধি, ত্রিভুজকে একটু এই পাশ ওপাশ করলে সেটা মাইনাস হয়ে বিয়োগ বিধি হয়। তাই এখান থেকে একদম ছোট করে একটু প্রমাণ করে দিই। দেখো এই যে এখানে ভেক্টরের বিয়োগের নিয়ম অনুসারে এই দেখো এই যে ভেক্টরটা এর ডিরেকশন দেখো এম থেকে এন এর দিকে, এন থেকে ওর দিকে, এম থেকে আর হচ্ছে ওর দিকে, আর আর থেকে কিউ এর দিকে। ওই অ্যালফাবেট অনুযায়ী ডিরেকশন হবে, বলছি বারবার এই কথা বলি, অ্যালফাবেট এম এর পরে এন আসবে তাহলে এম থেকে এন এর দিকে, এন এর পরে ও হবে তাহলে ও এন থেকে ওর দিকে, এম আগে ও পরে তাহলে এম থেকে ওর দিকে, আর আর কিউ পি কিউ আর, পি কিউ আর। আচ্ছা এখানে এইখান থেকে যেহেতু আমি যাচ্ছি আর ও আর কিউ, তাহলে আর থেকে কিউ এর দিকে হবে ডিরেকশন, কারণ এই বাহুর সমান্তরাল বলা হয়েছে, তাহলে আর থেকে কিউ এর দিকে। আচ্ছা তাহলে এবার ডিরেকশনটা আমরা বুঝে গেলাম। এখন এই ডিরেকশন অনুযায়ী, আর এখানে তো ডিরেকশন আমাদের ডিরেকশন আর থেকে কিউ এর দিকে ডিরেকশন, মানে আর কিউ, যে প্রশ্নে বলা আছে যে আর কিউ। ওকে, তাহলে এবার খেয়াল করো যে ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে, মানে ত্রিভুজ বিধি। এবার খেয়াল করো এখানে তুমি যদি দেখো আর কিউ কোনটা, এইটা আর কিউ হচ্ছে এইটা, তাহলে এই দুইটাকে যোগ করলে দেখো তুমি এম আর ভেক্টর প্লাস হচ্ছে আর কিউ ভেক্টর সমান সমান তুমি লিখতে পারবা এম কিউ ভেক্টর। এখন আমার এখানে যে আর কিউটা রাখতে চাই, তাহলে আর কিউ ভেক্টরটাকে যদি আমি রাখতে চাই তাহলে এইটাকে ওপাশে পাঠাতে হবে, তাহলে এম কিউ ভেক্টর মাইনাস হচ্ছে এম আর ভেক্টর। দেখো এম কিউ ভেক্টর মাইনাস এম আর ভেক্টর সমান, যে লাইনটা কাজটা আমি দুই লাইনে করতাম ওটা এক লাইনে করছি। তো এখানে আমরা যেভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি ঠিক একই রকমভাবে এন ও বড় ত্রিভুজের ক্ষেত্রে এন ও হচ্ছে এইটা, তাহলে এন ও এইটা আর এটা যোগ করলে হবে হচ্ছে এম ও। তাহলে তুমি কি লিখতে পারো, এন ও যদি লেখো তাহলে এম ওটাকে এই এম ও থেকে মাইনাস করে দেবা, তাহলে এম ও মাইনাস এন ও সমান সমান হচ্ছে এন ও। এটা 2 নম্বর সমীকরণ। তা আমরা দুইটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করলাম, কিন্তু দেখো এম ওটা আসলে কি, এম হচ্ছে এই যে এখানে দেখো এম ও, তো এম ওটা কি, এম ও হচ্ছে 2 এম কিউ, কারণ কি কিউ হচ্ছে এম এন এর মিড পয়েন্ট, কিউ হচ্ছে কি এম এন এর মিড পয়েন্ট, তো এম ও সমান 2 এম কিউ লেখা যাবে। ঠিক একই রকমভাবে এম এন কোনটা, এম এন হচ্ছে এটা, তার মানে 2 এম আর লেখা যাবে, যে 2 এম আর। এখন একটু সমীকরণ দুইটা একটু খেয়াল করো, এম ও মাইনাস এন ও সমান হচ্ছে এন ও, তাহলে এম ও এই সমীকরণ 2 আমরা যেখান থেকে যে মানটা বের করছি, এম ওর মান হচ্ছে এটা আর এম এন এর মান হচ্ছে এইটা, তো আমরা সেই মানগুলো একটু বসাই দিলাম। কি করলাম, 2 নম্বর সমীকরণের মধ্যে এই মানগুলো বসাই দিলাম। এবার তো এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এম কিউ মাইনাস এম আর, এম কিউ মাইনাস এম আর সমান হচ্ছে এনও। তো এইখানে আবার কি করব, এখানে দেখো এম কিউ মাইনাস এম আর সমান হচ্ছে কিউ আর, তাহলে এখানে 2 কিউ আর সমান হচ্ছে এনও, 2 কিউ আর সমান কি এনও। এবার দেখো এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে হাফ হয়ে যায়। এবার দেখো ভেক্টর কিউ আর অর্থাৎ আর কিউ ভেক্টর সমান হচ্ছে এনও ভেক্টর, এখানে ডিরেকশন হচ্ছে আর থেকে কিউ এর দিকে, এখানে ডিরেকশন এন থেকে ওর দিকে। এখন দেখো দুইটা ভেক্টরের মাঝখানে যখন সমান চিহ্ন থাকে, তারা হয় সমান্তরাল। কতটুকু সমান সেটা ম্যাটার করে না, সমান থাকলেই সমান্তরাল। চোখ বন্ধ করে ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এইটা একটা সরল লেখা, মনে করো যে এখানে আরেকটা সরল লেখা আছে, ছোট্ট একটা সরল লেখা, এরা সমান্তরাল। এখন আমি এই রেখাটার নাম দিলাম মনে করো যে এবি, আর এটার নাম দিলাম মনে করো যে সিডি, তাহলে এবি হচ্ছে 100 মিটার আর সিডির লেন্থ ধরো 10 মিটার। এখন দেখতেই পাচ্ছ যে এবিটা বড় এবং সিডিটা ছোট, এবং কত গুণ বড় দেখো, এখানে 100 মিটার মানে 10 গুণ। তার মানে আমি কি লিখতে পারি না যে সিডি ইজ ইকুয়ালস টু 1/10 অফ এবি, লেখা যায়। সমান চিহ্ন আছে ভেক্টরের ক্ষেত্রে, সমান চিহ্ন আছে মানেই সমান্তরাল। কতটুকু সমান, 10 ভাগের 1 ভাগের সমান, 10 ভাগের 1 ভাগের সমান হলে যে সমান্তরাল হয়, তাহলে অর্ধেকের সমান ছিল, আমাদের অর্ধেকের সমান ছিল, তাহলে হবে সমান্তরাল। এখন দেখো যে অর্ধেকের সমান তাহলে সমান্তরাল, এখন তুমি সুন্দর করে নিজের মতো করে মাতৃভাষায় এটা বোঝাই দিতে পারো। অতএব আর কিউ ও এন ও এর ধারক রেখা সমান্তরাল বা একই হবে, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, তাহলে এরা সমান্তরাল। দেখো ধারক রেখা এক নয়, এই দেখো আর কিউ কিন্তু এন ও এর উপরে পড়ে নাই, উপরে পড়লে ধারক রেখা সেম হইতো, তাহলে এদের ধারক রেখা আলাদা। তাহলে আলাদা হলে কি হবে, হয় এক হতে হবে যদি একটা ভেক্টর আর একটা ভেক্টর সমান হয়, অথবা যে কোনো একটা অংশের সমান হয়, তাহলে তারা সমান্তরাল হবে, নাহলে ধারক রেখা সেম হবে। তো আমরা এখানে ধারক রেখা অর্থাৎ সাপোর্টিং যে লাইন, সেই সাপোর্ট লাইনটা কিন্তু সেম না, তাহলে এরা হবে প্যারালাল। তাহলে আমরা সেটা বলে দিতে পারি যে এটা হবে কি সমান্তরাল। তাহলে আর বিন্দু দিয়ে অঙ্কিত এন ও এর সমান্তরাল রেখা অবশ্যই কিউ বিন্দুগামী হবে, তাহলে এটা প্রমাণ হয়ে যায়।
আশা করি যে ভেক্টরের যে কোশ্চেনটা আমরা সমাধান করলাম দিনাজপুর বোর্ড 19 সালের যে প্রশ্নটি, এই প্রশ্ন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও দেখা হবে এই ধরনের প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।